আচ্ছা, তো আমরা যদি স্টার্ট করি, এটা আমাদের পার্ট ওয়ানে আমরা কি দেখে আসছি, এস এর একটা ইকুয়েশন দেখে আসছি আমরা, এস ইজ ইকুয়াল টু AB ইন্টু 12 ডিভাইড বাই এস। AB এখানে কী ছিল আমাদের, যে স্টিল রিইনফোর্সমেন্টের যে এরিয়াগুলো আমরা যেটা দিচ্ছি নাম্বার 3 বার ও নাম্বার 4 বার, সেখানে এরিয়াগুলো এখানে ক্যালকুলেট বলে দেওয়া আছে, ঠিক আছে। দেন আমরা কি দেখছিলাম, এস ম্যাক্স দেখছি। এস ম্যাক্সের জন্য আমরা কি দেখলাম, এস ম্যাক্সের দুটা ভ্যালু হতে পারে 3H অথবা কত হতে পারে 18 ইঞ্চ হতে হবে। সো আমাদের কেসে 3H মানে কত ছিল, 3 ইন্টু 6.5 থিকনেসটা। সো এখানে আমাদের ভ্যালু আসতেছিল কত, 19.5 অর সামথিং, 19.5 ইঞ্চ। আর আরেকটা ভ্যালু কত বলছে, 18 ইঞ্চ, এই যে এইখানে 18 ইঞ্চ, কোরের 18 ইঞ্চ। তো এটার মধ্যে আমরা কোনটা নেব, মিনিমাম যে ভ্যালুটা, সেক্ষেত্রে ক্লিয়ারলি কত 8 ইঞ্চটা মিনিমাম, সেক্ষেত্রে আমরা ম্যাক্স ফেসিং কত নিচ্ছি, 18 ইঞ্চটা, ঠিক আছে। সো অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে যে মিনিমামটা কেন ম্যাক্সিমাম নিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখা একটা নিয়ম যে মিনিমামটা ম্যাক্সিমাম নিব আমরা এখানে। ওকে, সো আমরা এখন দেখো যে জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে, আমরা বটম স্টিলের জন্য মিড স্প্যান বের করব। তো মিড স্প্যানের জন্য ইকুয়েশন বলে দিছে, আমরা এস রিকোয়ার্ড দেওয়া ছিল 0.17। সো 0.17টা কোথায় দেওয়া ছিল, আমরা যদি একটু দেখি, এই যে 0.17 বলে দেওয়া ছিল মিড স্প্যানের জন্য, যে মিড স্প্যান পজিটিভের জন্য। এখন যে জিনিসটা মেইনলি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা সবসময় মনে রাখবো, আমরা আমাদের স্ল্যাব ডিজাইনের সবচেয়ে বড় ভূমিকা রাখে পজিটিভ যে পোর্শনটা থাকে, বা পজিটিভ মোমেন্ট যে কী বলে, যে রেজিস্ট করে, যে কাজটা করে, সেটাই হচ্ছে মেইন ভূমিকা পালন করে। তো এই কারণে আমরা সবসময় বটম পজিটিভের যে মোমেন্টটা আছে সেটা নিয়ে কাজ করব। আর পজিটিভ মোমেন্ট কোথায় কাজ করে, বটম সাইডে, ঠিক আছে। বটম স্পিন অ্যাক্ট কত, মিড স্প্যানে হচ্ছে আমার পজিটিভটা কাজ করে, ঠিক আছে। সো দেয়ারফর আমরা কোনটা নিয়ে কাজ করবো, পজিটিভটা দিয়ে আমরা স্টার্ট করবো কাজ করা। সো আমরা যদি পজিটিভ নিয়ে কাজ করি, আমাদের ইউজ নাম্বার 4 বার। এখন কথা হচ্ছে নাম্বার 4 বার আমরা কেন ইউজ করছি, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল নাম্বার 3 বার ইউজ করতে পারবো অথবা নাম্বার 4 বার ইউজ করতে পারবো, এটা ক্লাসে বলছে। আর স্যারের স্লাইডের একটু আগে আমরা দেখে আসছি নাম্বার 3, 4, 5 যে কোনো একটা ইউজ করতে পারবো। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ওয়েস্টেজ কম হয়। যেই রডটা ইউজ করলে বা যেই নাম্বার অফ রিইনফোর্সমেন্টটা ইউজ করলে আমার কী হবে, ওয়েস্টেজ কম থাকবে, সেটাই আমরা ইউজ করব। সো দেখি যদি আমরা এই কেসের জন্য একটু দেখি, আমাদের কত দরকার, 0.17 আমাদের হচ্ছে রিকোয়ার্ড। এখন আমি যদি একটা নাম্বার 3 বার নিই, একটা নাম্বার 3 বারের এরিয়া হচ্ছে 0.11, তাহলে 0.17কে মিট করার জন্য আমার কত করতে হবে, এটাকে মিনিমাম 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভ্যালু কত আসে, 0.22। আর কি আছে, আর আছে নাম্বার 4 বার। নাম্বার 4 বারের এরিয়া হচ্ছে 0.2। এখন যদি আমরা দেখি যে আমাদের দরকার হচ্ছে 0.17, আমি কোন ভ্যালুটা দিব, 0.22 দিব না 0.2 দিব আমার ওয়েস্টেজ কমানোর জন্য, আমরা যে কোনো একটা দিতে পারি, বাট বারবার যেটা বলতে ওয়েস্টেজ কমানোর জন্য আমরা কত দিব, 0.2 দিব। সো দেয়ারফর 0.2 কার নাম্বার 4 বারের যে ভ্যালুটা ছিল, যে একটা নাম্বার 4 বার আমরা নিয়েছি। সো দেয়ারফর আমাদের এবির ভ্যালুটা কত হচ্ছে, নাম্বার 4 বারের জন্য এখানে বসানো হচ্ছে 0.2। এটা বোঝা গেছে আশা করি, 12 তো বোঝাই গেছে, আর রিকোয়ার্ড তো এটা দেওয়াই আছে আমার এখানে। এখান থেকে আমার ভ্যালুটা আসতেছে কত, 12.12। আমরা সবসময় মনে রাখবো স্পেসিং আমরা অলওয়েজ কি করব, লোয়ার রাউন্ডেড করা হবে এখানে। তাহলে স্পেসিং অলওয়েজ আমরা কী করবো, লোয়ার রাউন্ডেড। আমার আসতেছে কত, 14.14, আমরা দিচ্ছি কত, 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সো এখন যদি আমি একটু ছবির দিকে যাই, যে অ্যাকচুয়ালি এই যে কথাগুলো বললাম আসলে জিনিসগুলো কী, এটা একটু দেখে নাও আমাদের জন্য ভালো। তো আমরা এখান থেকে একটু দেখি, এই যে আমাদের ছবিটা, এই ছবির এই যে লাল দাগের যে পোর্শনটা, লম্বা যে দাগটা চলে গেছে, এইটাই হচ্ছে কি, এটা আমার মিড স্প্যান। আমরা মাত্র যে মিড স্প্যানটা বের করলাম, যেটা কি কোনটা রেজিস্ট করে, পজিটিভ মুভমেন্ট রেজিস্ট করে, তার জন্য। বোঝা গেছে? আচ্ছা, সো এই কথাগুলো এখানে বলছে যে প্রোভাইডেড এ নাম্বার ফ্রম সেন্টার টু সেন্টার, এই হাবিজাবি বলছে। এখন আমরা কি করব, আমরা সবসময় মনে রাখবো এই পজিটিভটা বের করার পর আমরা এখন কার ভ্যালুতে চলে যাব, আমরা ক্র্যাঙ্কড বারের জন্য চলে যাব ক্যালকুলেশন করতে, ঠিক আছে। সো এখানে কী করতেছে, ক্র্যাঙ্ক বারে ক্যালকুলেশন করা হচ্ছে, নাম্বার 4 বারে এসে হাবিজাবি বলে দিছে। ওকে, তো আমরা একটা ডায়াগ্রাম এখানে আঁকার চেষ্টা করতেছি। তো আমরা এখানে কী বলতেছি, আমাদের যে অরেঞ্জ মার্ক করা যে জায়গাটা, সেটা হচ্ছে কি আমাদের মিড স্প্যান পজিটিভের জন্য, যেটা আমরা ধরে নিচ্ছি ব্লু মার্ক করা যে রেক্ট্যাঙ্গেলটা, সেটা হচ্ছে কি আমাদের বি স্ল্যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের
এটা কি, এটা একটা ক্র্যাঙ্ক বার এবং কি দুই পাশে আমরা ক্র্যাঙ্ক বার দিছি। এখন যে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে, ভাই এখানে ক্র্যাঙ্ক বারের আমরা একটু আগে কী বের করে আনছিলাম, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, 14 ইঞ্চ। আমরা কি বলতেছি, পজিটিভ বারগুলো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, 14 ইঞ্চ। ওকে, এখন একটা কোশ্চেন জাগতে পারে, ভাই এটা তো ক্র্যাঙ্কড বার, এইটা তো জাস্ট মিড স্প্যানের জন্য পজিটিভ বার, তাহলে দুটো এক হলো কীভাবে? আসলে দুটো একই জিনিস। আমার যেই পজিটিভ বার দুইটাই কি ছিল, অ্যাকচুয়ালি পজিটিভ বার ছিল। আমি যদি অন্য একটা জায়গায় ছবি এঁকে দেখাই, আমার প্রথমে ছিল এটা পজিটিভ বার, ওকে, দেন আবার আমরা কি করতেছি, আমি আরও একটা অ্যাডিশনাল পজিটিভ বার অ্যাড করতেছি, এভাবে একটা অ্যাড করতেছি, এটাও কি পজিটিভ বার, দুটোই পজিটিভ বার, কিন্তু আমি অ্যাডিশনালি কী করতেছি, এটার জন্য একটা ক্র্যাঙ্ক সেকশন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটার জন্য অ্যাডিশনালি আমি কী করতেছি, এটা ক্র্যাঙ্ক সেকশন অ্যাড করে দিচ্ছি। সো বোঝা গেছে কেন এই কারণে এই জায়গাটার স্পেসিং হচ্ছে 14 ইঞ্চ, মানে ক্র্যাঙ্ক বার হওয়ার সত্ত্বেও সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কেন পজিটিভটার সাথে 14 ইঞ্চ। এখান থেকে আমরা বের করছিলাম কি, পজিটিভ বারে ইন বিটুইন ডিস্টেন্স কত হবে, 14 ইঞ্চ হবে স্পেসিংটা। স্পেসিং বের করে নিয়ে আসলাম 14.12 আসছিলো, রাউন্ড আপ করে 14 ইঞ্চ নিয়েছিলাম সেই জিনিসটা। তো এখন যদি আমরা একটু দেখি, ভাই দুটো ক্র্যাঙ্ক বারের মধ্যবর্তী দিলে টোটাল ডিস্টেন্স কত, এই যে এতটুক টোটাল ডিস্টেন্সটা কত, এটাও হচ্ছে কত 14 ইঞ্চ, এটাও কত টোটাল 14 ইঞ্চ, তাহলে টোটাল কত আসতেছে আমাদের 28। এখান থেকে এতটুকু যে ডিস্টেন্সে সেটা কত, এটাও 14, এটাও 14, ইন টোটাল 28 ইঞ্চ। এই জিনিসটা আমাদের জন্য একটু জরুরি। তো আশা করি বোঝা গেছে। সো দেখো এই যে এই জায়গাটা এখানে ইউজ করা হয়েছে, তাহলে এখানে কত ইউজ করতেছে, ক্র্যাঙ্ক টপ কত দেখো, এস ডিভাইডেড বাই যে ইকুয়েশনটা ছিল আমাদের এই যে ইকুয়েশনটা, এখানে স্পেসিং কত আমরা বের করলাম 28 ইঞ্চ। ঠিক আছে, আমরা আরেকটা অল্টারনেটিভ ওয়ে তো মনে রাখতে পারি, আমাদের মিড স্প্যানের যেই স্পেসিংটা আসবে তার ডাবল করে দিব, মিড স্প্যানের যে স্পেসিং থাকবে তার ডাবল করে দেবো। ঠিক আছে, ডিভাইড বাই। সো আমাদের এখানে ভ্যালু চলে আসলো। আমার ক্র্যাঙ্ক টপের জন্য যে এরিয়াটা নিডেড, যে এরিয়া ক্র্যাঙ্ক টপের জন্য এরিয়া কত আসতেছে, নিডেড না মানে ক্র্যাঙ্ক টপ দেওয়ার কারণে যতটুকু এরিয়া কাভার হচ্ছে 0.085। এখন এখানে কি বলতেছে দেখো, এই ক্র্যাঙ্ক টপটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করতেছে, আমার ক্র্যাঙ্ক টপটা যখন উপরে উঠেছে ইট মিনস কি, এটা নেগেটিভ বারের জন্য তখন কাজ করতেছে। সো আমাকে বলছে কি, ইন্টেরিয়র সাপোর্টের রিকোয়ার্ড কত ছিল আমাদের, নেগেটিভ 27, আরেকটা কথা এক্সটেরিয়র সাপোর্ট, মানে সাপোর্টে তো আমাদের নেগেটিভ ভ্যালুগুলো দরকার। এখন আমি এই ক্র্যাঙ্ক টপ দিয়ে আমি কী করতেছি, নেগেটিভের যে রিকোয়ারমেন্টটা সেটা কিছুটা কমাই দিচ্ছি। ঠিক আছে, কমাই দিচ্ছি, বাট আসলেই কি আমি কমাতে পারতেছি, বাট যতটুকু দরকার ছিল আমি ততটুকু কমাতে পারতেছি না। আমার ক্র্যাঙ্ক টপ দরকার, আমার জাস্ট ভ্যালু আসছে 0.086, বাট আমার রিকোয়ার্ড কত 27 আর কত 14। এই কারণে আমি এখন এক্সট্রা টপ অ্যাড করব, এই কারণে আমি এখন কি অ্যাড করব, এক্সট্রা টপ। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এক্সট্রা টপ পর্যন্ত আমরা এখন ইউজ করব। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা যদি দেখি আমাদের আরেকটা পেজ আছে, এই পেজটা আমাদেরকে এখন খুব একটা দরকার নেই বলতে আমাদের দেখারই দরকার নেই এই পেজটা। আমরা পরের পেজে চলে আসি। এখানে কি বলা হচ্ছে, ইন্টেরিয়র সাপোর্টে রিকোয়ার্ড কত বলছে, 0.27। এখন আমরা সবসময় মনে রাখবো, আমরা যে স্ল্যাব ডিজাইন করতেছি তার উইথ সবসময় কত হচ্ছে, 1 ফিট অর কত 12 ইঞ্চ। ঠিক আছে, আমরা যত ধরনের স্ট্রিপ নিয়ে ক্যালকুলেশন করতেছি, ওই যে বলো না কলাম স্ট্রিপ নিয়ে ক্যালকুলেশন বা এই জাতীয়, যে এই স্ট্রিপগুলো কত জন্য নিচ্ছে, আমরা 1 ফিট বা 12 ইঞ্চের জন্য নিচ্ছি। এখন যদি 12 ইঞ্চের জন্য নিয়ে থাকি, এখন আমি একটু আগে বের করে আসলাম কত, আমার 28-এর ভ্যালু আসলো না সেন্টার টু সেন্টার। তা আমি এখন 28-এর জন্য কীভাবে ক্যালকুলেশন করবো, কতটুকু এরিয়া লাগবে যে এখানে 28টার জন্য, তো সেটা আমাদের ঐকিক নিয়মের মতো করে বের করে নিয়ে আসছে, যে 0.27 ডিভাইড বাই কত, ইন্টু কত 20 ডিভাইড বাই কত 12। তো এখান থেকে কী চলে আসে, 0.63 ইঞ্চ স্কোয়ার, আমাদের যে A28-এর জন্য কতটুকু এরিয়া লাগে। ঠিক আছে, এখন সব কিছু কিন্তু আমরা নেগেটিভের জন্য ক্যালকুলেটিং করতে হয়। তো এখানে বলছে ডিফ্লেক্ট, আমার A8-এর জন্য A28-এর জন্য এরিয়া আসতেছে কত, 0.63। আচ্ছা, আমি কি করছিলাম, আমি পজিটিভ বার থেকে একটা বারকে ক্র্যান্ড করে তুলে দিছি। কয়টা বারকে ক্র্যান্ড করছি, একটা বারকে। সে বার কত ছিল, নাম্বার 4-এর একটা বার, সে নাম্বার 4 বারে এরিয়া তো আর চেঞ্জ হয় নাই, 0.2। আমার এখন রিকোয়ার্ড হচ্ছে 0.63। আমি একটু আগে একটা ক্র্যাঙ্ক বার উপরে তুলে দিছি, তুলে দেওয়ার কারণে আমার কত 0.2 বাদ চলে যাচ্ছে। এই জায়গাটা এখানে কাজটা করছে, এটা একটু বুঝতে হবে। 0.63 থেকে 0.2 কেন বাদ যাচ্ছে, কারণ আমি একটু আগে ক্র্যাঙ্ক বারটাকে তুলে দিছি উপরে,
সেই ক্র্যাঙ্ক বারটা গিয়ে নেগেটিভে যে কাজ করতেছে বা নেগেটিভকে সে এক্সট্রা কী বলে অ্যাডিশনাল এরিয়া প্রোভাইড করতেছে, তার কারণে কী করতেছে আমার রিকোয়ার্ড এরিয়া কমে গেল, এ কারণে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো আমার ভ্যালু কত আসছে 0.43। এই 43টা আমি এখন কাভার করব কী দিয়ে? আমরা প্রথমেই বলে আসছি যে কী করতেছে না ভাই, এই আমি ক্র্যাঙ্ক বার দেওয়ার পরও কাজ হচ্ছে না। তো এই কতটুকু কাজ হচ্ছে না, 0.43 এখনও এরিয়া বাকি আছে। এই এরিয়াটা আমি এখন কীভাবে নিব? হয় নাম্বার 4 দিয়ে নিব, তাহলে নাম্বার 3-এর একটা বার বসাবো। কী বসাবো? সেটাকে এক্সট্রা টপ বলে। এক্সট্রা টপটা কি আমরা একটু ছবিতে পরে দেখতেছি 2 মিনিট পরে। সো আশা করি বোঝা গেছে যে আমরা কি করতেছি। এক্সট্রা টপ দিয়ে এখন আমার যে বাকি যতটুকু ডেফিসিয়েন্সি ছিল সেটা আমাকে এখন কাভার করতে হবে। সো সেমভাবে নাম্বার 4 দিয়ে যদি করি তাহলে কয়টা লাগতেছে? 3টা এক্সট্রা লাগতেছে। নাম্বার 3 দিয়ে করলে কত? 4টা এক্সট্রা লাগতেছে। তো আমাদেরকে দেখতে হবে যে কোনটা মাছ মোর এফিশিয়েন্ট, সেটাই আমরা নিয়ে নিব। ঠিক আছে, এটা গেল কার জন্য? ইন্টেরিয়রের জন্য। এবার আমরা সেম কাজটা কার জন্য করবো? এখন এক্সটেরিয়রের জন্য করব। করার পরে আমি দেখতেছি নাম্বার 4-এর জন্য আসতেছে কয়টা? একটা। এইটার জন্য আসতেছে কয়টা? 2টা এক্সট্রা টপ। ওকে, একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে কি এক্সট্রা টপগুলো আসলে কই বসে? এক্সট্রা টপগুলো সবসময় যে ক্র্যাঙ্ক বার থেকে এই জায়গাগুলোতে বসবে। ধরো আমি কথা 4টা বসালাম, আমি জাস্ট 4টা এখানে বসাই দেবো। আমি এটাকে নোটেশন কী দিব? এক্সট্রা টপ, এক্সট্রা টপ সেন্টার টু সেন্টার বলতে হবে না, নাম্বার 4-এর নাম্বার 4 বার ইউজ করা হচ্ছে। নাম্বার 4 বার কয়টা ইউজ করা হচ্ছে? 4টা। জাস্ট এতটুকু। আমার এখানে স্পেসিং নিয়ে বদার হওয়ার কিছু নেই। ঠিক আছে, আমরা এক্সট্রা টপে কোনো স্পেসিং লাগবে না। যেমন এখানে এই যে বলে দিয়েছি আমরা যে এক্সট্রা টপ উইথ দ্য সেম স্পেসিং এর দ্য 14-inch লাইন উইথ দ্য কনফিডেন্ট নেগেটিভ মোমেন্ট লেন্থ। মানে আমাদের এটা স্পেসিং বের করার দরকার নেই, এটা বলে দিয়েছি। আগেরটা যা ছিল তাই হবে। এখন আমরা যদি দেখি, এই পর্যন্ত গেল আমাদের একটা পোর্শন। তো সেখানে আমরা বলছিলাম যে আমরা এক্সট্রা টপ দেখবো। অ্যাকচুয়ালি এক্সট্রা টপটা কি? আমরা যদি একটু লাইনটা ফলো করি, জাস্ট বেসিক, আমার এইটা ছিল আমার পজিটিভ লাইন, এই পুরোটা। দেন হচ্ছে কি পজিটিভ লাইনটাকে আমি কিছুটা বাঁকায় দিছি উপরের দিকে, তাই না? এই যেভাবে বাঁকায় দিছি। আচ্ছা, বাঁকায় দেওয়ার পরে সেটা কী হয়ে গেলো? ক্র্যাঙ্কড বার হয়ে গেল। এই ক্র্যাঙ্কড বার গেল। এরপরে আমি আবার কি করতেছি, আমি এখানে ছবির তত ক্লিয়ার না, বাট জিনিসটা হবে কি, জাস্ট এটার উপর দিয়ে, ইমিডিয়েট উপর দিয়ে একটা বার যাচ্ছে, সেটাকে আমি কি বলতেছি? টপ বার। ঠিক আছে, এখানে টপ বার, এখানে মাল্টিপল টপ বার হতে পারতো। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এটা টপ বার। টপ বারটা অ্যাকচুয়ালি আমাদের ওই ফিগারে না, টপ বারটা আমরা অ্যাকচুয়ালি এই ফিগারটা দিয়ে আর কি যেটা বোঝার ট্রাই করি। যেমন এইখানে আর কি টপ বার, ক্র্যাঙ্কটের দুটো ক্র্যাঙ্কটের মাঝখানে সবসময় টপ বার দিব আমরা। বুঝা গেছে? এইখানে যে টপ বার হবে, এখানে টপ বার হবে। ওকে, সো টপ বারেরও একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে আমরা পরে দেখি। আচ্ছা, এবার আসি আমরা আমাদের টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা নিয়ে কাজ করতে হবে। পারপেন্ডিকুলার টু দ্য মেইন স্টিল। তাহলে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা আমরা বেসিক্যালি কোন জায়গায় ইউজ করতেছি? এটাকে আমরা কোথায় ইউজ করতেছি? এখানে বলে দিছে পারপেন্ডিকুলার টু দ্য মেইন স্টিল। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি এখানে এই জায়গাটায় যদি দেখি, এখানে ওকে, এই যে গ্রিন মার্ক করা যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে কি আমার যে টেম্পারেচার ফ্যাক্টর। আমরা সব সময় স্ল্যাবের জন্য শর্ট ডিরেকশন নিয়ে আমরা বদার থাকি, শর্ট ডিরেকশনে আমরা কাজকর্মগুলো করি, আমরা লং ডিরেকশনে খুব একটা বদার্ড না। সো তখন এসিআই কোড আমাকে বলছে ভাই বদার্ড না, ঠিক আছে, বাট স্টিল তোমাকে কিছু না কিছু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। আমরা লং ডিরেকশনের জন্য হচ্ছে এই ক্যালকুলেশনটা করে থাকি। কোন ক্যালকুলেশনটা? টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের যে ক্যালকুলেশনের পোর্শনটা, সেটা আমরা করে থাকি। সো এটার ইকুয়েশনও সেম, 0.0018 BH। তো এখান থেকে আমার ভ্যালু বেরোয় চলে আসলো, এর মান বের হয়ে চলে আসলো, এর মান বের হয়ে, এর যে ইকুয়েশনটা 12 AB AS মিন। সো এখান থেকে আমি লোয়ার রাউন্ডিং করবো 417, এটাকে কত 17.14 ছিল, এটাকে 17 করে ফেলবো। তো এই পর্যন্ত যদি আমরা দেখে থাকি, এটা আমাদের এরিয়া করা কমপ্লিট। এখন আমরা জাস্ট আমাদের ডিটেলিংটা করব বা ডিজাইনটা কমপ্লিট করব। সো আমরা যদি একটু ছবি থেকে দেখি, এখানে কি বলছে? 1 নাম্বার 4 ক্র্যাঙ্কড বার, 3 নাম্বার 4 হচ্ছে টপ, কি বলছে সিকেডে, আচ্ছা ক্র্যাঙ্কড বারের কথা বলছে এখানে। দেন ভ্যালুগুলো দিছে নাম্বার 4-এ এই সে। এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের এই ভ্যালুগুলো কোথা থেকে আসতেছে, তাই না? এখন আমরা যাব এই ভ্যালুগুলো কইতে পাচ্ছি আমরা। ওকে, আমরা যদি নিচে চলে আসি, তখন আমরা হচ্ছে এই জায়গাটায় পাবো। আমাদের উপরেও বলে দেওয়া আছে, বাট অল্প করে, অত ক্লিয়ারলি বলে নেই। এখানে কি বলতেছে? টোটাল ডিস্টেন্স যদি এল হয়,
তাহলে আমার যে টপ বারটা থাকবে, টপ এক্সট্রা বার, সেটার ডিস্টেন্স কত হবে? L/5। এটা কার জন্য? এটা হচ্ছে আমাদের সেই আবার কথা আসি ইন্টেরিয়র এক্সটেরিয়র জন্য। ইন্টেরিয়রের জন্য হচ্ছে 1/5। এরপরে যখন আমরা এক্সটেরিয়র, সরি 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 মাই ব্যাড, এটা এক্সটেরিয়র হবে, সরি সরি এক্সটেরিয়র। আর ইন্টেরিয়রের জন্য কত হবে? L/3। L/3 পর্যন্ত আমাকে কী করতে হবে? বাড়াতে হবে। মানে ধরো প্রথমে ছিল এরকম, দেন আমি আরও কী করতেছি? L/3 পর্যন্ত বর্ধিত করে দিয়েছি, মানে টোটাল আর কি L/3। এটার জন্য সেম কথা, এখানে L/3 পর্যন্ত আর কি বর্ধিত হবে। এই জিনিসগুলো যদি এভাবে ডিরেক্ট ক্যালকুলেশন নাও করা হয়, আশা করি অসুবিধা নেই, আমাদেরকে বলে দিলে হবে যে কত থেকে কত পর্যন্ত। ঠিক আছে, সো এই পর্যন্ত বুঝে থাকলে আশা করি আমাদের মোটামুটি শেষ, আর কিছু তেমন নাই। তাহলে যদি আরেকটু শেষ জায়গাটা আমরা বলে নিই, সেটা কী হচ্ছে দেখো, আমাদের মোটামুটি এখানে শেষ। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। সো এখানে দেখো এই পর্যন্ত কি আমাদের হচ্ছে বিম বা কলাম, তারপরে কি বলতেছে এখানে L/3 পর্যন্ত বাড়তেছে, এখানে সরি L/5 পর্যন্ত, L/5, তাহলে আমার টোটাল কত ছিল? 15 ডিভাইড বাই 5, সো উই গেট 3 ফিট। অ্যান্ড এখানে কত হচ্ছে? 3 ভাগ হচ্ছে, তাহলে এখানে 5 ফিট পাচ্ছি। এখানে কত? এখানে এটা যেহেতু কি কন্টিনিউয়াস হচ্ছে, যার কারণে আমি এক্সটেরিয়রটা পাচ্ছি না, এই কারণে এখানে 5 ফিট দেওয়া হচ্ছে। কিন্তু যদি কি থাকতো, আমার এখানে শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি শেষ হয়ে যেত, তাহলে এটাও কি হতো? এটা 3 ফিট হয়ে যেত। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখানে মোটামুটি বলে দেওয়া আছে, অ্যাটলিস্ট 6/6 না, আসলে এটা 3/L/5 হবে। এখান থেকে আর কিছু নাই। আচ্ছা, অ্যাডিশনাল একটা জিনিস আমি একটু দেখাই দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে একটা বক্স আছে সেকেন্ড ম্যাথের জন্য। সেটা আমরা দেখবো যে উনি স্যার যেটা করছে, যে সেকেন্ড ম্যাথ, এটা ওই ম্যাথটা না, আগের ম্যাথটা সব শেষ আমাদের, আমরা নেক্সট একটা ম্যাথের জন্য, সেই ম্যাথের প্রশ্ন হচ্ছে এখানে এই যে দিয়ে দেওয়া আছে, এই যে এক্সাম্পলের যে প্রশ্নটা। তো এখানে আমাদেরকে কি বলা আছে দেখি আমরা, যদি আমাদেরকে উনি মিনিমাম থিকনেস ফ্রম দ্য স্প্যান রুল দিয়ে বের করছে। সো মিনিমাম থিকনেস ফ্রম দ্য স্প্যান রুলের জন্য আমরা যদি দেখি যে সিম্পলি সাপোর্টের মান এন্ড কন্টিনিউয়াস, আমরা এতক্ষণ যেটা ফলো করছি সেটা হচ্ছে যে এটা, এই লাইনটা। সো সবগুলো আমরা দেখছিলাম ক্যান্টিলিভারের জন্য, সবগুলো ভ্যালু দেখে আসছি। কিন্তু এখানে কি বলতেছে দেখো, ইল্ড স্ট্রেংথ কত? FY/MPa। ঠিক আছে, সো আমরা যদি আমাদেরকে ভ্যালু কি এই ছকটা কারো বেসিসে দেখো এমপিএতে দেওয়া, কিন্তু আমাদের যদি কেএসআইতে থাকে, তখন আমরা কি করবো? এই ছকটা কীভাবে ইউজ করব? তার জন্য আমাদেরকে এমপিএ টু কেএসআইয়ের আমাদের কনভার্সনটা দেখতে হবে। এমপিএ টু কেএসআইয়ের কনভার্সন হচ্ছে কেএসআই ইন্টু হচ্ছে 4.89 মোস্ট প্রবাবলি, এটা অনলাইনে চেক করলেও পাওয়া যাবে। এইটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ভ্যালুটা আমাদের, দেন আমরা এখান থেকে হয়তো ছকটা বের করে আনতে পারবো। তো স্যারের কেসে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি স্যারের কেসের জন্য উনি এখানে যেটা বলে দিছে, FY-এর ভ্যালু কত? 40 KSI। FY-এর ভ্যালু কত? 40 KSI। তাহলে 40 KSI-এর সাথে যদি আমরা গুণ করি, তখন আমরা এখানে ভ্যালুটা পাই অ্যারাউন্ড, আমরা ভ্যালু পাই হচ্ছে 275। ওকে, সো 275-এর কাছাকাছি 280। সেক্ষেত্রে আমরা সিম্পলি সাপোর্টের জন্য ভ্যালু নিচ্ছিলাম কত? আমরা একটু উপরেই দেখবো যে L/25, L/30, L/35, এই যে ভ্যালুগুলো এখানে নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা আর কি, সরি, এই যে 30, এই যে L/30 নিয়েছে, এখানে L/35 নিয়েছে। নেওয়ার পরে সে কী বলতেছে, সে এখানে এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা তাকে সে রাউন্ড আপ করে নিচ্ছে, থিকনেসটা সবচেয়ে বড় থিকনেসটা রাউন্ড আপ করে কত? 4.8, সেটাকে রাউন্ড আপ করে সে নিচ্ছে কত? 5-এ। তা আশা করি বুঝে গেছে, বাকি সব কিছু একই। এটা আর একটা জিনিস বলা আছে, প্রতিটা স্ট্রিপ কার জন্য, কত ফিটের জন্য আমরা নিচ্ছি, আগেও বলে আসছে 1 ফিটের জন্য। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এরিয়া ক্যালকুলেশন আশা করি সবই বোঝা গেছে। এই জায়গাটা যদি আরেকবার একটু রিক্যাপ করে দিই, এরিয়া ক্যালকুলেশন হচ্ছে এই এএসটা আমরা যে বের করছিলাম, সেটা হচ্ছে কত? 0.27। সেটা কার জন্য? 12 ইঞ্চের জন্য, বা 1 ফিটের জন্য। সেক্ষেত্রে আমরা এখন কতর জন্য বের করতেছি? 28 ইঞ্চের জন্য বের করতেছি। বোঝা গেছে, এই জায়গাটা এই কাজটা করছে। সো আশা করি মোটামুটি ক্লিয়ার। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।